নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী বিমল কর রচিত গল্প বিচিত্র প্রেম। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী বিমল কর রচিত বিচিত্র প্রেম। দিন চারেক হলো অতুল বাড়ি ছাড়া, পাড়া ছেড়েই পালিয়ে এসেছে। যেরকম কেচ্ছা হয়ে গেল বাড়িতে, তারপর কোন ভদ্রলোকই আর মুখ দেখাতে পারে? অতুলও তাই মুখ দেখাচ্ছে না। অবশ্য এই মুখ আর দেখার মতনও নেই। 4 দিনেই চুপসে গেছে, গালে দাড়ি জমেছে বিস্তর, চোখে হলুদ হলুদ ছোপ ধরেছে, মাথার চুলে জটের গন্ধ। তবু এই মুখই একজনকে অন্তত না দেখালেই নয় বলে অতুল রেল স্টেশনে ডাউন প্ল্যাটফর্মে একেবারে শেষ প্রান্তে এসে বসে আছে। এখন এদিকে কোনো গাড়ি টাড়ি নেই। কখনো সখনো 2-1টা মালগাড়ি যাচ্ছে। যাক, অতুল প্ল্যাটফর্মে কৃষ্ণচূড়া গাছের তলায় গোল করে বাঁধানো সিমেন্টের বেদিতে বসে আছে। বসে বসে বিকেলের আকাশ দেখছে উদাস চোখে। মাঠঘাট নজর করছে বিষণ্ণভাবে। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে আর সিগারেট টানছে ঘন ঘন। আর থেকে থেকে দূরে ওভারব্রিজের দিকটা লক্ষ্য করছে। অতুলের অপেক্ষার অবসান হলো আরও খানিকটা পরে। বিকেলের আলো যখন মাঠঘাট ছেড়ে শূন্যে উঠে পড়েছে এবং ক্রমশই ফিকে হয়ে মিলিয়ে যাচ্ছে, তখন প্রীতি কাছাকাছি আসতেই অতুল আবার বড় করে নিঃশ্বাস ফেলল। খুঁটিয়ে দেখতে লাগলো প্রীতিকে। অতুলের মতন লণ্ডভণ্ড চেহারা নয়, মোটামুটি ফিটফাট। ছাপা শাড়ি, কলাপাতা রঙের ব্লাউজ, চোখ মুখ পরিষ্কার। বাহ, বেশ তোফা আরামে আছে মায়েরি। সত্যি মেয়েরা একটা জিনিস বটে। এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তারপরও যেমনকে তেমন, মুখে পাউডার মাখতেও ভোলেনি। অতুলের রীতিমতো অভিমান হলো, কিংবা হয়তো ক্ষুব্ধই হলো সে। প্রীতি এসে সামনে দাঁড়ালো, নজর করতে লাগলো অতুলকে। তারপর একটা ইস শব্দ করল। দুঃখে না বিরক্তিতে অবশ্য বোঝা মুশকিল। অতুল বলল, যাক, তাহলে এসেছ। আমি ভাবছিলাম আসবে না। প্রীতি বলল, বাহ, কাজকর্ম সেরে তবে আসবো না? তাছাড়া আমি খবরই পেলাম দুপুরে। যোগেন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে এসেছ। এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় এলো কেন জানি না বাবা। বাড়ি থেকে কম দূর? অতুল গম্ভীর মুখে বলল, প্ল্যাটফর্মে ভালো, অনেক মালগাড়ি যাচ্ছে। 2 পা এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে। প্রীতি টেরা চোখ করে কটাক্ষ হানল, বলল, আহা, কি কথা রে। অতুল একটা সিগারেট ধরিয়ে নিল। প্রীতি ততক্ষণে পাশে বসেছে। অতুল জিজ্ঞেস করল, তোমার মার খবর কি? মা ভালো হয়ে গেছে, তবে বেশ গম্ভীর, কথাবার্তা বেশি বলছে না। তা কেরোসিন তেলের এফেক্ট নাকি? বোধহয় এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে। প্রীতি আর চোখে দেখল অতুলকে, বলল, তা তোমার বাবার খবর রাখো? শুনেছি তো ভালোই আছে। শুধু ভালো কেন, সেই বুড়ো তো লাফ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছেও দেখো গে। অতুল ঘাড় ফিরিয়ে প্রীতির দিকে তাকালো, শ্লেষের গলায় বলল, কথাগুলো কে শিখিয়ে দিয়েছে তোমায়? তোমার মা বুঝি? প্রীতির মাথা গরম হয়ে উঠল।
আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়েও বেশি শিখিয়েছে। অতুল সিগারেটের টুকরোটা রাগের মাথায় ছুঁড়ে ফেলে দিল। আমার বাবা সম্পর্কে একটা রেসপেক্ট আমি তোমার কাছে আশা করছি। নিজের শ্বশুর সম্পর্কে তোমার যেসব কথাবার্তা, বুড়ো লাফ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে, ছি ছি ছি, সব কথা কানেও শোনা যায় না। প্রীতি বাঁ হাতটা মুঠো করে বুড়ো আঙুল দেখালো। তোমার বাবা আমার শ্বশুর, হ্যাঁ বইই গেছে আমার। তোমার বাবা আমার বলে বুড়ো আঙুল নাড়াতে লাগলো। অতুল একেবারে কান কপাল গরম হয়ে উঠতে লাগলো। সামান্য তোতলানো জিভে অতুল বলল, আমার বাবা তোমার শ্বশুর নয়? না, অফিসিয়ালি নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। মোটেই নয়। অমন লোককে আমি শ্বশুর করব যেন? একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করল, ওই লোককে আমি শ্বশুর করব? হ্যাঁ, কখনো না। অতুল বেশ চটে গিয়েছিল, কিন্তু অবস্থাটা যা, তাতে পুরোপুরি ঝগড়া করাও যায় না। সে তো মেয়ে নয়, পুরুষ, তার খানিকটা সংযম ও কাণ্ডজ্ঞান থাকা দরকার। অতুল বলল, আমার বাবা সম্পর্কে তুমি যা তা বলছো। 70 বছরের বুড়ো আমার বাবা নয়। আমার বাবা 65 কি 66 হবে। আর ন্যাকামি করার জন্য কেউ স্লিপিং ট্যাবলেট খায় না। ভীমরতি হলে খায় খায়। তা তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল, পাল্টা ঠক্কর দিল অতুল। তা তোমার মা কি কচি খুকি? বয়সটাও 60-এর কাছাকাছি। আমি তো বলতে পারি তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছে। প্রীতি রুক্ষ গলায় বলল, আমার মাকে তুমি ছেড়ে কথা বলছো? হ্যাঁ, প্রথম থেকেই তো যা তা বলেছ। তুমি বলনি মার স্টমাক থেকে এখনো কেরোসিনের তেলের গন্ধ উঠছে? কি বলো, আসতেই বলনি? অতুল আর এগুলো না, হল্ট মেরে গেল। চেঁচামেচি ঝগড়া বচসা এসব করে লাভ হবে না। অতুল বলল, সরি সরি, আমার অন্যায় হয়েছে। আসলে আমার মাথা ঠিক নেই, কটা দিন যা যাচ্ছে। কিন্তু তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত, আমার বাবা স্লিপিং ট্যাবলেট খেত কি? এ কেলেঙ্কারি শুরু তো তোমার মা করেছে, আমার বাবা তো নয়। প্রীতিও পিছিয়ে যাবার পাত্রী নয়। সে বললে, আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্যে। তোমার বাবা দোতলায় খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত। বলতো, ছেলে চোর ডাইনি, সর্বনাশিনী। আমার মার জিভ নাকি মা কালীর মতো লকলক করছে। এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? আমার মা ছেলে চোর বুঝি? তুমি কোন রাজপুত্তুর যে তোমাদের ওই ধ্যার ধ্যারে 1.5খানা বাড়ির লোভে তোমায় চুরি করবে? নিজেকে তুমি রাজপুত্তর ভাবো নাকি? বেঁটে বাটকুল চেহারা, ওই বিদ্যে তো কম, চাকরি করো ব্যাংকে, তাও আবার কেরানির। তোমার মতন রাজপুত্তর এ শহরে গড়াগড়ি খাচ্ছে। বেশি কথা বলো না, হ্যাঁ? অতুল একেবারে স্তম্ভিত হয়ে প্রীতির দিকে তাকিয়ে থাকলো। এই মেয়ে না রক্ষেকালী? জিভটা শান দিয়ে এসেছে নাকি প্রীতি? এতটা দেমাকি বা কিসের? তুমি কোথাকার রাজকুমারী গো? হাইট তো 5'1", মোটা হিলের জুতো পরলে তবে ইঞ্চেখানেক বাড়ে। গায়ের রংটা একরকম ফর্সা, তা বলে তুমি সোনার বরণ নও মোটেই। চ্যাপটা ধ্যাবড়া চেহারা, ভোঁতা নাক, ছোট্ট কপাল, খড়খড়ে চোখ। নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখো না সখী, দেমাগ ভেঙে যাবে। আর লেখাপড়াতেই বা কি, কোনো রকমের টুকেটাকে বিয়েটা পাশ করেছে। অতুল মুখ ফিরিয়ে রেল লাইনের দিকে তাকালো, যেন এখন একটা মালগাড়ি থাকলে সে বোধহয় ঝাঁপ মেরেই বসত। একটু চুপচাপ,
শেষ আলোটুকুও কখন আকাশের সঙ্গে মিশে গেছে। মাসটা ভাদ্র, হয়তো শেষাশেষি। গাছপালা মাটির ভেজা ভেজা গন্ধের সঙ্গে শরতের হাওয়া মিশে রয়েছে। আর সামান্য পরেই ঝাপসা অন্ধকার নামবে। অতুলের বুকের মধ্যে মোচড় মারতে লাগলো। একেই বলে জগৎ। সেই কবে টুনি, যার কিনা পোশাকি নাম প্রীতি, সেই টুনির সঙ্গে তার সম্পর্ক। টুনি যখন ইজের পরতো আর হরদম ইজেরের দড়িতে গিঁট লাগাতো, গায়ে থাকতো পেনি ফ্রক, মাথায় বকচুল, তখন থেকে টুনির সঙ্গে অতুলের গলাগলি সম্পর্ক। কতদিন টুনি অতুলকে দিয়ে ইজেরের দড়ির গিঁট খুলিয়ে নিয়েছে। সেসব দিনে টুনি যত ছেলে মানুষ ছিল, অতুল কিন্তু অতটা ছিল না। টুনি 5, অতুল 10, বছর 5-এর ছোট বড়। সেই টুনি এখন 21, অতুল 26। এত বছরের ভাব ভালোবাসার পর টুনি আজ বলল, তুমি কোথাকার রাজপুত্তুর গো, ওই তো বেঁটে বাটকুল চেহারা, বিদ্যেতে বিকম, ব্যাংকের কেরানি। অতুল ডান হাতটা মাথার চুলে চিরুনির মতো চালিয়ে দিল। বুক তার হু হু করছে এবং মনে হচ্ছে অসার রেললাইনের মতন তার হৃদয়েও কেমন অসার হয়ে যাচ্ছে। গলার কাছটায় ফুলে উঠল অতুলের। কিন্তু এই রকমই হয়। এই তো জগৎ, এই তো সংসার, আর এই তো প্রেম ভালোবাসা। অতুল বেশ শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, তাহলে আর কি, আমি যখন রাজপুত্র নই, তখন এইখানে একটা শেষ টেস হয়ে যাক। প্রীতি এই সন্ধ্যের মুখে কয়েকটা বককে শোঁ শোঁ করে উড়ে যেতে দেখছিল এবং ট্যারা চোখে অতুলকেও। বলল, করো না শেষ টেস, আমার কি। অতুল মুখ উঁচু করে ওপারের প্ল্যাটফর্মের দিকে তাকালো। বলল, 21টা বছর আমার নষ্ট হলো, ওয়েস্ট। 21 কেন? তোমার 5-6 বছর বয়স থেকেই ধরছি, তাই আজ আমার 26। ও, তুমি তোমার খুশি মতন ধরবে। আমার যখন 5টা তখন আমি এখানে থাকতাম নাকি? মার সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম। আমি এখানে রয়েছি পাকাপাকিভাবে 14-15 থেকে। বলে প্রীতি পিঠের বিনুনি বুকের ওপর টেনে নিল। বিনুনি নিয়ে কারুকর্ম করতে করতে বলল, 21 থেকে 10 বাদ দাও, তাহলে হচ্ছে 11। 11 বছরের সম্পর্ক বলতে পারো। অতুল যদি পুরুষ মানুষ না হতো, হয়তো সে কেঁদে ফেলত। মেয়েরা কি এই রকমই নিষ্ঠুর হয়? কথার জবাব দিল না অতুল। আবার একটা সিগারেট ধরালো। টুনি যা বলছে সেটা কোনো হিসেবই নয়। টুনি তো জন্মেছেই এখানে। তবু অতুল জন্মখাল থেকে ধরছে না। টুনির বাবা কাতরাসগড়ের লোক, সেখানেই থাকতো টুনিরা। এখানে টুনির মামার বাড়ি। অতুলদের বাড়ির পাশেরটাই টুনিদের মামার বাড়ি ছিল। টুনির মাকে বরাবর পিসিমা বলে এসেছে অতুলরা। সেই পিসিমার বিয়েও দেখেছে অতুল, কিন্তু মনে নেই যদিও। টুনির জন্মও মনে পড়ে না, কেননা অতুল তখন খুবই বাচ্চা ছিল। কিন্তু যখন থেকে মনে আছে, তখন থেকে বাদ দেবে কেন? অতুল কি বলছে টুনিরা এখানে বরাবর থাকতো? না, অতুল তো সে কথা বলছে না। অতুল বলছে ওই 5 থেকে। টুনির যখন 5, অতুলের বয়স 10, তখন থেকেই সব তার মনে আছে। টুনি পিসিমার সঙ্গে মামার বাড়িতে আসতো যেত, মাঝে মাঝেই আসতো। ছুটি ছাটায় থাকতো, আবার ফিরে যেত। একেবারে পাকাপাকিভাবে অবশ্য এলো টুনির বাবা মারা যাবার পর। এখানে বাড়িতে ছিল টুনির দিদিমা, তিনিই আগে গিয়েছিলেন। টুনির মামা তখন বেঁচে, মামি মারা গেছেন। ছেলেপুলে নেই, কাজেই পিসিমা টুনির বরাবরের জায়গা হয়ে গেল এ বাড়িতে। সেই মামা, তিনিও বছর 2 হলো মারা গেছেন।
এখন টুনিরাই ও বাড়ির মালিক। বাড়িতে লোকজনও কম, নিচে এক ঘর ভাড়াটে আছে, আর ওপরের তলায় থাকে টুনিরা। সিগারেটে পরপর কয়েকটা টান মেরে অতুল বিমর্ষ গলায় বলল, হিসেবটাকে তুমি আরো ছোট করতে পারো, আমি পারি না। মেয়েরা বরাবরের কৃপণ কিনা, আমি তোমার মতো কিপটে হতে পারবো না। প্রীতি ঘাড় বেঁকিয়ে বলল, ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিলকে তাল করে, আমি তোমার মতন হিসেব বাড়াতে পারবো না। তা পেরো না? পারবো না তো, 11 বছর ধরতে পারি বড়জোর। ওকে ওকে, তাই হোক, সেই 11 বছরের রিলেশন আজ শেষ হোক। হোক, আমার কোনো আপত্তি নেই। জানি জানি, আমি তো কোনো রাজপুত্তর নই না, বেটে বাটকুল চেহারা, ব্যাংকের কেরানি, বিকম। আর তুমি তো রাজকন্যে, হাঁটলে পায়ের নখ থেকে ঝরে পড়ে আর কি। প্রীতি কনুই দিয়ে খোঁচা মারল অতুলকে। অতুল কাতরে উঠল। প্রীতি বলল, চ্যাটাং চ্যাটাং কথাই যদি বলবে, টিপ্পনি যদি কাটবে, তোমায় আমি শেষ করে দেব। আমি অন্যায় কিছু বলিনি। ও, ন্যায় বলেছ বুঝি? হ্যাঁ, অবশ্যই। প্রীতি দুমুহূর্ত তাকিয়ে হঠাৎ উঠে দাঁড়াল। বেশ, তাহলে আমি চলি। অতুল থতমত খেয়ে গেল। প্রীতি এইভাবে উঠে দাঁড়াবে সে তো ভাবতে পারেনি। বলল, আমি কি তোমায় যেতে বলেছি? যেতে তো বলিনি। তাহলে ন্যাকামি করছো কেন? অতুল আর কথা বাড়াতে ভরসা পাচ্ছে না। বলল, তোমার সঙ্গে আমার কথা ছিল। বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি? বসো। চাওয়ালাকে ডাক দাও, তবে বসতে পারি। এখানে চাওয়ালা কোথায় পাবো? ওই তো ওদিকের প্ল্যাটফর্মে আছে, চেঁচিয়ে চেঁচিয়ে ডাকো। অগত্যা অতুলকে উঠতেই হলো। ওভারব্রিজের দিকে হেঁটে গেল খানিকটা। হাঁক পারল বার কয়েক। টি স্টলের কেউ এদিকে আসবে বলে মনে হলো না। অতুলকেই তাই লাফ মেরে রেল লাইনে নামতে হলো। তারপর ওদিককার প্ল্যাটফর্মে উঠে পড়ল। চা এনে প্রীতির হাতে যখন দিচ্ছে অতুল, তখন অন্ধকার হয়ে গেছে। প্রীতি বসল না, পায়চারি করতে লাগলো প্ল্যাটফর্মে। পাশে পাশে অতুলও। অতি মনোরম হাওয়া দিচ্ছে তখন, তারা ফুটতে শুরু করেছে। প্রীতি হাওয়ায় আঁচল উড়িয়ে পায়চারি করতে করতে গুনগুন করছে। অতুল বলল, তুমি এত ফুর্তি পাচ্ছ কেমন করে, আমি কিন্তু বুঝতে পারছি না। একটা সিগারেট দাও না। সিগারেট? আরও ফুর্তি দেখাবো তারপর। অতুল অবাক। একবার সে নিজেই টুনির মুখে নিজের সিগারেট ঠেকিয়ে দিয়ে টানতে বলেছে, কেননা টুনি সিগারেটটা ঠোঁটে টিপে রাখতে পারে না, জিভ লাগিয়ে ভিজিয়ে দেয়। অতুল যখন সেই সিগারেটটা আবার টেনে নিয়ে নিজের মুখে ঠোঁটে চেপে ধরে, অন্যরকম একটা স্বাদ লাগে তার, বেশ চনমন করে মনটা। কিন্তু আজ কি হলো টুনির? সে সিগারেট ফুঁকতে চাইছে। তোমার যতই ফুর্তি হোক, আমার কিন্তু হচ্ছে না, আমি মরে আছি। কেন? কেন? তোমার মা, মানে পিসিমা, খেলো কেরোসিন তেল, আমার বাবা স্লিপিং ট্যাবলেট, পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল। এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, পাড়ায় গিয়ে মুখ দেখাবো কি করে তুমি ভেবেছ? কেন? আমি তো বেশ দেখাচ্ছি। তোমার। অতুল কোনো রকমের সামনে নিল। বলতে যাচ্ছিল, তোমার দোকান কাটা। সামলে নিয়ে বলল, তোমার প্রচণ্ড সাহস। তাছাড়া তুমি মেয়ে, যাবেই বা কোথায়?
আমার মতন তো বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুদের মেসে গিয়েও থাকতে পারবে না। তা তুমি থাকছো কেন? কে বলেছে থাকতে? আশ্চর্য কথা বলছো তো! বলা বলির দরকার পড়ে? যা কেচ্ছা হয়ে গেল, এরপর কোন ভদ্রলোক বাড়িতে থাকতে পারে বলো তো? আবার দাদাটি তো গিলে খাচ্ছে আমায়। বৌদি মুখ বেঁকিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে আছে। শালা বিয়ে করব আমরা, প্রেম করব আমরা, এটা আমাদের বিজনেস, তোমাদের কি? তোমার মা মানে পিসিমার রাগ করে কেরোসিন তেল খাওয়াই বা কেন? আর আমার বাবার স্লিপিং ট্যাবলেট গিলে মরতে যাওয়াই বা কেন? লোকে বলে না, বুড়ো বয়সে ভীমরতি হয়, আমার বাবারও হয়েছে তাই। এমনিতেই তো গলাবাজি করে সংসার কাঁপিয়ে রেখেছে, তারপর ওই জেদ, জবরদস্তি, মরে যেতে ইচ্ছে করে ভাই। প্রীতি হেসে ফেলল। অতুল বলল, হেসো না, হেসো না, হাসার ব্যাপার এটা নয়। আমার বাবা একটি ওয়ান্ডার। ছেলেকে জব্দ করতে কোনো বাপ ঘুমের ওষুধ খায় শুনেছ? প্রীতি আরো জোরে হেসে উঠল, হাসতে হাসতে নুয়ে গেল। অতুল বলল, হাসছো? তোমায় জব্দ করতে না গো, আমার মাকে জব্দ করতে। পিসিমাকে জব্দ করতে হতেও পারে, তবে ওটা সেকেন্ডারি, আমারটাই প্রাইমারি গো। প্রীতি অতুলের গায়ে ঠেলা মারল কাঁধ দিয়ে, বলল, তুমি ঘোড়ার ডিম বুঝেছ, তোমার আমার কোনো ব্যাপারই নয়। মাকে নিয়ে সব ঝঞ্ঝাট। মা রোজ রোজ তোমার বাবার মানে মামার, এখন মামাই বলি, মামার হম্বিতম্বি গালিগালাজ তরপানি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল। পুরো বোতল খায়নি, আধ বোতল কি সিকি বোতল হতে পারে। আজকালকার কেরোসিনে যা জল, কতটুকুই আর কেরোসিন পেটে গেছে বলো? বলতে বলতে প্রীতি ফট করে অতুলের মুখ থেকে সিগারেটটা টেনে নিল, নিয়ে নিজেই বার দুই টানল। অতুল বলল, পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনেই বাবার ঘুমের বড়ি খাবার যে চেপে উঠল বলছো? হুম, তার বলতে? তুমি কেরোসিন তেল খেয়ে আমায় জব্দ করবে ভাবছো? দাঁড়াও, আমিও ঘুমের ওষুধ খাবো, এই আর কি। প্রীতি হাসছিল। অতুল মাথা চুলকে বলল, আমার একটা ডাউট আছে জানো, বাবা মাত্র দুটো বড়ি খেয়ে ইয়ে হবে কেমন করে ভাবলো? আর ঘুমের ওষুধ পেলই বা কোথায়? প্রীতি বলল, ঘুমের ওষুধ না করছু, সোডার ট্যাবলেট খেয়েছে, কি আর দেখতে গেছে বলো তো? অতুল জোর করে অস্বীকারও করতে পারল না কথাটা। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে এবার ওরা ফিরতে লাগলো। অতুল বলল, বাবার এই ছেলে মানুষের কোনো মানে হয় না, সমস্ত বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল। পাড়াময় রটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গিয়েছিল। তা আমার মাটিও তো ওই রকম, তবে তোমার বাবার মতন অতটা নয়। অতুল চুপ করে কয়েক পা হেঁটে গেল, তারপর বলল, দুজনের এই জেদাজিদি কেন আমি বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে আর কেই বা কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে কে জানে। প্রীতি কিছুক্ষণ কথা বলল না, না বলে অতুলের বাঁ হাত নিজের ডান হাতে ধরে দোলাতে লাগলো। যখন বেশ জোরে জোরে ওদের হাত দুলছিল, তখন আচমকা হেসে ফেলে প্রীতি বলল, তুমি একেবারে কাঁচকলা, কিচ্ছু বোঝো না। বুঝবো কি? এর কিছু বোঝা যায়? যায় মশাই, যায়। কি করে যায়? বলবো? বলো। তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করত। অতুল প্রীতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে লাফ মেরে উঠল, বলল, প্রেম মানে বাবার ভাষায় প্রণয়? আগে হ্যাঁ,
প্রণয়। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে, ইয়ের বয়স থেকেই প্রণয়। হে যা যা, এসব ভুলভাল কথা। মোটেই নয়। তোমার বাবা একটা কোনো সাহস নেই, ভীতু ডরপোক্কা। মার বিয়ে হয়ে গেল, তোমার বাবার আর তো কোনো ক্ষমতা হলো না। মার ওপর রাগ নিয়ে বসে থাকলো, সেই জের এখনো চলছে। অতুল সন্দেহের গলায় বলল, আমার বাবা তোমার মার সঙ্গে প্রেম করতো, তোমাকে কথা কে বলেছে? দেখেছি। প্রীতি শটান গলায় বলল। তুমি দেখেছো? হ্যাঁ মশাই, দেখেছি। তোমার বাবার দেওয়া একটা বই আমার মা এখনো যত্ন করে রেখে দিয়েছে। তাতে কি লেখা আছে জানো? লেখা আছে, আমার আদরের ধন লক্ষ্মীমণিকে। অতুল এবার সত্যি সত্যি লাফ মেরে উঠল। যা সালা, এই কেস! কি বই মাইরি? চন্দ্রশেখর। এই বইয়ের কথা তুমি আগে বলনি তো। আগে ছাই আমি দেখেছি নাকি? মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে। বইটা তো সেদিন দেখলাম, মার কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর। মা এখন মাথার কাছে বইটা রেখে শুয়ে থাকে। অতুল বার কয়েক মাথার চুলে আঙুল চালিয়ে নিল, ফস করে একটা সিগারেটও ধরালো। তারপর বলল, আমার বাবাটা চরিত্রহীন নাকি? চরিত্রহীন? না মানে, চরিত্রহীন নয়, মানে ক্যারেক্টার নেই নাকি? প্রেম করতিস তো করতিস, সো হোয়াট? বিয়ে করলেই ল্যাঠা চুকে যেত। প্রীতি জোরে চিমটি কাটল অতুলকে, তারপর জিভ দেখালো। ঘোড়ার মতন বুদ্ধি তোমার। তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো মশাই? তোমায় যে দাদা বলতে হতো তখন, সে কথাটি খেয়াল আছে? অতুলের খেয়াল হলো যেন ব্যাপারটা, জিভ কেটে ফেলল। বলল, রিয়েলি আমার কোনো সেন্স নেই, খাজা মাথা। তুমি ঠিক বলেছ, আমাদের ব্যাপারটার জন্যে ওদের স্যাক্রিফাইস করাটা উচিতই ছিল। যাকে, ওই বইটা আমাকে দিও। কি করবে বই নিয়ে? অতুল রহস্যময় মুখ করে হাসল, ততোধিক রহস্যময় গলায় বলল, ব্ল্যাকমেল করব, প্রেশার দেব। তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করে, বইটা আমি আমার মার হাতে তুলে দেব। মা একটিবার শুধু দেখুক আমার ফাদার মশাই কাকে আদরের ধন লক্ষ্মীমণি বলতেন, ব্যাস ওতেই হয়ে যাবে। কিচ্ছু ডিয়ার করতে হবে না আমাদের। প্রীতি একটুর জন্যে থমকে দাঁড়ালো, তারপর দমকা হেসে উঠল। হাসি যেন আর তার থামতে চায় না। হাসতে হাসতেই বলল, ভীষণ বুদ্ধি তো তোমার। এত বুদ্ধি ওই মাথায় ধরে রেখেছিলে? কই কই কই, দেখি দেখি দেখি। বলে প্রীতি হাত বাড়িয়ে অতুলের চুলের ঝুঁটি ধরে মাথাটা নিজের মুখের কাছে নামিয়ে নিল। তারপর চকিতে একবার চারপাশ দেখে নিল প্ল্যাটফর্মে। না, কেউ নেই। অতুল মুখ তুলে ভেজা গালের ওপর হাত বোলাতে বোলাতে বলল, বড্ড দাড়ি হয়ে গিয়েছে মাইরি, স্কিনে টাচ করলো না। তারপর দুজনেই হেসে উঠল একসঙ্গে। হাসতে হাসতে ওভারব্রিজের দিকে এগিয়ে চলল। শুনছিলেন আজকের গল্প শ্রী বিমল কর রচিত বিচিত্র প্রেম। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি।
আবার দেখা হচ্ছে। নমস্কার।